নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। উকিলবাবু যেভাবেই হোক জামিন করিয়ে দিন, কিন্তু যখন ছেলে কাঁপতে কাঁপতে বিচারকের দিকে তাকালো, তার পায়ের তলার থেকে মাটি সরে গেল। সামনে ন্যায়ের আসনে বসে আছেন আর কেউ নয়, সেই পরিত্যক্ত মা। কথায় আছে, পৃথিবীর প্রতিটি আদালতে মিথ্যে চলতে পারে, কিন্তু কর্মের আদালতে সাক্ষীর প্রয়োজন হয় না। কিন্তু কি হবে যখন কর্ম আর আইন একই আসনে এসে বসে? বারাণসীর এক পুরনো মহল্লায় সুমিত্রা দেবীর একটি ছোট্ট বাড়ি ছিল। স্বামীর অকাল মৃত্যুর পর তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তার ছেলেই রবি। যৌবনের দরগড়ায় সুমিত্রা দেবী সাদা শাড়ি পরে বিধবা জীবন গ্রহণ করেছিলেন। তার কাছে আইনশাস্ত্রের ডিগ্রি ছিল, তিনি ছিলেন তার সময়ের স্বর্ণপদকপ্রাপ্ত ছাত্রী। কিন্তু স্বামীর মৃত্যু আর শ্বশুরবাড়ির তিরস্কার তাকে চার দেওয়ালের ভিতরে বন্দী করে দেয়। রবিকে পড়াশোনা করানোর জন্য সুমিত্রা দেবী তার আইনজীবীর ডিগ্রি সিতুকে তুলে রাখলেন এবং বাড়ি বাড়ি টিউশন পড়াতে শুরু করলেন। কখনো টাকা কম পড়লে তিনি রাত জেগে সেলাই করতেন। তার আঙুলে শুয়ের অসংখ্য ক্ষতচিহ্ন পড়ে গিয়েছিল, কিন্তু রবির স্কুলের পোশাকে কখনো দাগ লাগতে দেয়নি। রবি প্রায়ই জিজ্ঞেস করতো, মা, তুমি এত কাজ করো কেন? সুমিত্রা দেবী মুচকি হেসে তার কপালে চুমু খেয়ে বলতেন, যাতে তুই বড় সাহেব হোস বাবা। যেদিন তুই সফল হবি সেদিন আমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। রবিও মেধাবী ছিল, মায়ের তপস্যা সফল হলো। রবি এমবিএ করলো এবং একটি বহুজাতিক সংস্থায় উচ্চ পদে চাকরি পেল। যেদিন রবি চাকরি পেল, সুমিত্রা সিন্দুক খুলে তার পুরনো হলদে হয়ে যাওয়া আইন ডিগ্রিকে বের করে বুকে জড়িয়ে ধরে অনেক কাঁদলো। তার মনে হলো, আজ তার ডিগ্রি না হোক, তার জীবন সফল হয়েছে। রবি বিয়ে হলো নিশার সাথে। নিশা শহরের এক ধনী পরিবারের মেয়ে। বিয়ের প্রথম দিকের দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু ধীরে ধীরে নিশার চোখে সুমিত্রা দেবীর পুরনো বাড়ি আর পুরনো চিন্তাধারা খারাপ লাগতে শুরু করলো। নিশা প্রায় রবিকে বলতো, রবি, তোমার অফিসের সহকর্মীরা কি ভাববে? আমরা এত বড় পদে আছি আর তোমার মা এখন ওই পুরনো সেলাই মেশিন চালায়। এটা আমাদের ক্লাসের বিরুদ্ধে। রবি, যে এখন স্ত্রীর প্রেমে আর নিজের পদমর্যাদার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল, ধীরে ধীরে বদলে যেতে লাগলো। আগে মায়ের হাতের রান্না তার কাছে অমৃত লাগতো, এখন তাতে মশলা কম আর তেল বেশি মনে হতে লাগলো। মায়ের কাশির শব্দ এখন তার কাছে বিরক্তিকর লাগতে শুরু করলো। সুমিত্রা দেবী সবই বুঝতেন। মা ছেলের মুখে আগে তার চোখের ভাষা পড়তে পারে। তিনি নিজেকে গুটিয়ে নিতে শুরু করলে, নিজের বাড়িতেই যেন অতিথির মতো থাকতে লাগলেন। কিন্তু তারপর এলো সেই কালো রাত, যেদিন সব বদলে গেল। সেই রাতে আকাশের মেজাজও যেন খারাপ ছিল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মেঘের গর্জনে জানলাগুলো কাঁপছিল, যেন প্রকৃতিও সেই অনর্থের জন্য কাঁদছিল যা এই বাড়ির চার দেওয়ালে ভিতরে ঘটতে চলেছে। ভেতরে সুমিত্রা দেবীর ঘরে এক অদ্ভুত ব্যস্ততা। তিনি উৎসাহ নিয়ে জিনিসপত্র গোছাচ্ছিলেন। তার বড় আঙুল কাঁপছিল, কিন্তু তাতে এক নতুন শক্তি ছিল। শাড়িগুলোর মাঝে তিনি তার প্রয়াত স্বামীর ছবি আর ছোট্ট পূজার মূর্তিটি যত্ন করে রাখলেন। তিনি মনে মনে ভাবছিলেন, কাল নতুন বাড়িতে গৃহপ্রবেশ। রবি বলেছে, নতুন ফ্ল্যাটটা খুব বড়, আমি নিজের হাতে সেখানে তুলসী গাছ লাগাবো আর প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালাবো। ঠিক তখন দরজায় একটি ছায়া পড়ল। রবি আর নিশা দাঁড়িয়ে আছে। রবির চোখ নিচু, সে মায়ের চোখে চোখ রাখতে পারছে না, কপালে ঘাম। তার নিশার মুখে এক নিষ্ঠুর বিজয়ের হাসি, তার চোখে যেন জল্লাদের শীতলতা। রবি তোতলাতে তোতলাতে বলল, মা, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। সুমিত্রা দেবী স্নেহ ভরে তাকালেন। হ্যাঁ বাবা, বলো। নতুন বাড়ির জন্য কিছু কিনতে হবে। রবি চুপ, যেন কথা গলায় আটকে গেছে। নিশা বিরক্ত হয়ে তাকে কনুই মেরে নিজেই এগিয়ে এলো। দেখুন মা, রবি বলতে পারছে না, তাই আমি বলছি। কাল আমরা নতুন ফ্ল্যাটে উঠছি, কিন্তু সেখানে আপনার জন্য কোনো জায়গা নেই। সুমিত্রা দেবীর হাত থেকে শাড়ি পড়ে গেল। জায়গা নেই? কি বলছো বৌমা? রবি তো বলেছিল 3 কামরার ফ্ল্যাট, একটা তোমাদের, একটা বাচ্চাদের, আর তৃতীয়টা তো আমার। নিশা ব্যঙ্গ করে হেসে বলল, ও প্লিজ মা, তৃতীয়টা গেস্ট রুম। আমাদের সব বন্ধু বান্ধব আসে, পার্টি হয়, আমাদের প্রাইভেসির দরকার। আপনার পুরনো চিন্তাধারা, পুজোর ঘন্টা আর কাশির শব্দ আমাদের মডার্ন লাইফস্টাইলে মানায় না, আমাদের স্ট্যাটাস কমে যায়। সুমিত্রা দেবী স্তব্ধ। তিনি রবির দিকে তাকালেন, কারণ তার আশা ছিল সে কিছু বলবে, কিন্তু রবি পাথরের মতো দাঁড়িয়ে। নিশা আবার বলল, আমরা আপনার জন্য খুব ভালো ব্যবস্থা করেছি। শহরের বাইরে শান্তিনিকেতন বৃদ্ধাশ্রম, সেখানে আপনার বয়সের অনেকেই আছে। ভজন করুন, গল্প করুন, আপনি খুশি থাকবেন। 6 মাসের ফিও দিয়ে দিয়েছি। বৃদ্ধাশ্রম শব্দটি সুমিত্রা দেবীর কানে যেন গলিত সীসার মতো ঢুকে গেল। যে ছেলেকে কষ্ট করে বড় করেছেন, আজ সেই ছেলে তাকে পুরনো জিনিসের মতো ফেলে দিচ্ছে।
কাঁপতে কাঁপতে তিনি রবির কাঁধ ধরে বললেন, রবি, আমার চোখের দিকে তাকাও। যে পুরনো বাড়ি বিক্রি করে তুমি নতুন ফ্ল্যাট কিনছো, সেটা তোমার বাবার স্মৃতি ছিল। তুমি বলেছিলে বড় বাড়িতে এই সবাই একসাথে থাকবো, তাই আমি আঙুলের ছাপ দিয়ে বাড়ি বিক্রির কাগজে সই করেছিলাম। তোমার জন্য স্বামীর সে স্মৃতিটুকুও বিক্রি করেছি, আর আজ তুমি আমাকেই বাড়ি ছাড়া করছো। রবির মুখ লজ্জায় নয়, বিরক্তিতে লাল হয়ে গেছে। অপরাধ বোধ যেন রাগে পরিণত হয়েছে। সে চিৎকার করে বলল, মা প্লিজ, নাটক করো না, সিনেমার মতো আচরণ করো না, প্র্যাকটিক্যাল হও। আজকাল সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে। দিশা ঠিক বলছে, তুমি সেখানে বেশি খুশি থাকবে। এখন এসব ছাড়ো, বেরিয়ে যাও। সেই মুহূর্তেই সুমিত্রা দেবীর ভিতরে কিছু ভেঙে গেল। হয়তো মমতার সেই জীর্ণ বন্ধন। তিনি হঠাৎ শান্ত হয়ে গেলেন, চোখের জল মুছে সোজা হয়ে দাঁড়ালেন, চোখে আহত সিংহিত দীপ্ত। তিনি বললেন, ঠিক আছে রবি, যে বাড়িতে ছেলে মাকে বোঝা ভাবে সেখানে আমি থাকবো না, কিন্তু মনে রাখিস, সময়ের চাকা ঘোরে। আজ তুই মাকে বাড়ি থেকে বের করেছিস, কাল সময় তোকে কোথাও থাকতে দেবে না। যে সম্পদ আর স্ত্রীর জন্য তুই জন্মদাত্রীকে ত্যাগ করেছিস, সেই সম্পত্তি একদিন তোর সর্বনাশের কারণ হবে। এটা মায়ের অভিশাপ নয়, সতর্কবাণী। নিশা আর সহ্য করতে পারল না। সে সুমিত্রা দেবীর বড় সুটকেস টেনে নিয়ে গিয়ে প্রধান দরজার বাইরে কাদায় ছুঁড়ে ফেলল। অনেক হয়েছে বক্তৃতা, বেরিয়ে যান। মুষলধারে বৃষ্টির মধ্যেই সুমিত্রা দেবী বেরিয়ে এলেন। পিছন থেকে দরজা বন্ধ হওয়ার বিকট শব্দ, ধরাম। ওটা শুধু দরজা বন্ধের শব্দ ছিল না, ওটা ছিল এক ছেলের হাতে মায়ের হৃদয়ের আঘাতের শব্দ। সেই ঝড়ো রাতে সুমিত্রা দেবী একা দাঁড়িয়ে রইলেন রাস্তায়, ভিজে কাঁপতে কাঁপতে অনাথের মতন। তার কাছে ছিল না বাড়ি, না ছেলে, না স্বামীর স্মৃতি। ছিল শুধু ভাঙা আত্মসম্মান আর ভবিষ্যতের গর্বে বেড়ে ওঠা প্রতিশোধের বীজ। তখন রাত 2টো। বৃষ্টি থেমেছে, কিন্তু হাওয়ার কনকনে ঠান্ডা। সুমিত্রা দেবী বাসস্ট্যান্ডে একটি ভাঙা বেঞ্চে বসে আছেন। কাপড় ভেজা, চুল মুখে লেপ্টে আছে, শরীর কাঁপছে ঠান্ডায়। সামনে দিয়ে শান্তিনিকেতন বৃদ্ধাশ্রমগামী শেষ বাসটি হর্ন বাজিয়ে চলে গেল, কিন্তু সুমিত্রা দেবী উঠলেন না। বাসের হর্ন যেন কানে বাজলো রবির সেই কথা, মা প্র্যাকটিক্যাল হও। সে রাতে ভাঙা বেঞ্চে বসে বসেই সুমিত্রা দেবীর ভিতরের মা হাউমাউ করে কেঁদে উঠল। কিন্তু ভোর হতে হতে সেই মায়ের অস্ত্র জন্ম নিল এক বিপ্লবী নারীকে। তিনি তার ভেজা শাড়ির আঁচল শক্ত করে বাঁধলেন, আকাশের দিকে তাকিয়ে নিজেকে প্রতিজ্ঞা করলেন, রবি, তুই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, কিন্তু আমি নিজেকে লাভারিস হতে দেব না। আমি ভিক্ষা চাইব না, আমি আমার অধিকার ছিনিয়ে নেব। পরদিন সকালে সুমিত্রা দেবী তার পুরনো কলেজের জীবনের কথা মনে করতে করতে শহরের জেলা আদালতের দিকে রওনা হলেন। কোর্ট চত্বরে প্রবেশের আগের মতোই সুমিত্রা দেবী একটি চেম্বারের দরজায় কড়া নাড়লেন। নেমপ্লেট লেখা, সিনিয়র অ্যাডভোকেট শ্রী বাসুদেব দত্ত। বাসুদেব বাবু তখন ফাইল নিয়ে ব্যস্ত ছিলেন। সুমিত্রা দেবীকে দেখে প্রথমে চিনতেই পারলেন না। আপনি কে, কি দরকার, তিনি জিজ্ঞেস করলেন। সুমিত্রা দেবী ধীর গলায় বললেন, বাসুদেব স্যার, আমি সুমিত্রা। 1985 ব্যাচ, গোল্ড মেডেলিস্ট। বাসুদেব বাবুর হাত থেকে কলম পড়ে গেল। তিনি উঠে দাঁড়ালেন। সুমিত্রা? সেই সুমিত্রা যে কনস্টিটিউশনাল লতে ইউনিভার্সিটি টপ করেছিল? তোমার এই অবস্থা কি হলো? সুমিত্রা দেবী তার জীবনের গল্প খুলে বললেন। স্বামীর মৃত্যু, ছেলের জন্য ত্যাগ, ডিগ্রি সিন্ধুকে বন্দি রাখা, আর শেষে ছেলের হাতে বাড়ি থেকে বের করে দেওয়া। ঘরে নীরবতা নেমে এলো। বাসুদেব বাবুর চোখে রাগ আর দুঃখ একসাথে জ্বলছিল। তিনি টেবিলে হাত মেরে বললেন, সুমিত্রা, তোমার কাছে সেই অস্ত্র আছে যা পৃথিবীর কারো কাছে নেই, আইনের জ্ঞান। তোমার বয়স 55, কিন্তু তোমার চোখে আজও আমি সেই 25 বছরের টপারকে দেখি। তোমার 7 বছরের পুরনো অ্যাডভোকেটিসের অভিজ্ঞতা আছে। বিয়ের আগে তুমি হায়ার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বসতে পারো। তুমি কি তোমার ছেলের বিরুদ্ধে লড়তে চাও? সুমিত্রা দেবীর মেরুদণ্ড সোজা হয়ে গেল। তিনি বললেন, না, আমি আমার ছেলের বিরুদ্ধে লড়তে চাই না। সে যা করেছে তা তার কর্ম। আমি অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। আমি আমার সেই পরিচয় ফিরে পেতে যাই যা রান্নাঘরের ধোঁয়ায় হারিয়ে ফেলেছিলাম। আমি চাই না পৃথিবীর আর কোনো মা লাভারিস নামে পরিচিত হোক। এরপর শুরু হলো এক সংগ্রাম যা অসম্ভবকে সম্ভব করে দিল। 55 বছর বয়সে যখন মানুষ অবসর জীবনের পরিকল্পনা করে, তখন সুমিত্রা দেবী ধুলো জমা বইগুলো আবার হাতে তুলে নিলেন। চোখের দৃষ্টি দুর্বল, কোমরে ব্যথা, কিন্তু মনোবল হিমালয়ের মতন অটল। থাকার জায়গা ছিল না। বাসুদেব বাবু তার অফিসের পিছনে ছোট্ট গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দিলেন। বদলে সুমিত্রা দেবী দিনে অফিসে ক্লার্কের কাজ করতেন। যে সুমিত্রা দেবী একদিন টপার ছিলেন, আজ তিনি ফাইলের ধুলো ঝাড়ছেন। কোর্টে আসা জুনিয়র আইনজীবীরা হাসতো, এই বুড়ি এই বয়সে জজ হবে।
ছেলে বাড়ি থেকে বের করেছে তাই মাথা গেছে। আরে আপনি ভজন করুন, আইপিসির ধারা আপনার দ্বারা হবে না। কিন্তু সুমিত্রা দেবী যেন শক্ত হয়ে গিয়েছিলেন। তিনি আর মানুষের কথা শুনতেন না, শুধু নিজের লক্ষ্যের আগাতে রাতের পর রাত জেগে পড়াশোনা করতেন। চোখ ঝাপসা হয়ে যেত, চশমা কুয়াশায় ঢেকে যেত, তবুও থামতেন না। পুরনো কেস স্টাডি পড়তেন, নতুন আইন বোঝার চেষ্টা করতেন। স্টোর রুমের ক্ষীণ আলোয় তিনি যেন এক প্রদীপ জ্বলছিল, ঝড়ের বিরুদ্ধে লড়াই করে। 1 বছর 2 বছর এই করেই 3 বছর কেটে গেল। নিজের ক্ষুধা, ঘুম, অপমান সব বইয়ের পাতায় ঢেলে দিলে। লোকেরা হোলি, দীপাবলি উদযাপন করলো, কিন্তু সুমিত্রা দেবীর কাছে প্রতিদিন ছিল পরীক্ষার দিন। অবশেষে এলো ফল প্রকাশের দিন। কোর্টের নোটিশ বোর্ডের সামনেই ভিড়, সবার নিঃশ্বাস বন্ধ। বাসুদেব বাবুও উৎকণ্ঠায় দাঁড়িয়ে। সুমিত্রা দেবী কাপা আঙুল দিয়ে তালিকা পড়তে লাগলেন। নিচ থেকে উপরে হঠাৎ আঙুল থেমে গেল একটি নামে, র্যাঙ্ক 3 সুমিত্রা দাস। তার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। তিনি হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদতে লাগলেন। এই কান্না দুঃখের নয়, এই ছিল তপস্যার পরিণতি। বাসুদেববাবু দৌড়ে এসে তাকে তুলে স্যালুট করলেন। সুমিত্রা, আজ তুমি প্রমাণ করলে প্রতিভা বয়সের ভাঁজে আটকে থাকে না। পরের মাসে শপথ গ্রহণ অনুষ্ঠান হলো। যে সুমিত্রা দেবী 3 বছর আগে ভেজা শাড়িতে কাঁপছিলেন, আজ তিনি কালো কোট, সাদা ব্যান্ড আর মর্যাদাপূর্ণ গ্রাউন্ডে দাঁড়িয়ে। তিনি যখন সংবিধানের শপথ নিলেন, আমি সুমিত্রা দাস, তার কণ্ঠে আর এক মায়ের কষ্ট ছিল না, ছিল এক বিচারকের দৃঢ়তা। মানুষ এখন তাকে বেচারা নয়, মাননীয়া বিচারপতি সুমিত্রা দেবী বলে ডাকত। ছাই থেকে ওঠা সে স্ফুলিঙ্গ এখন মশাল হয়ে উঠেছে, আর নিয়তির প্রস্তুতি নিচ্ছিল সেই মুহূর্তের জন্য যখন এই মশাল রবির অন্ধকার সাম্রাজ্য জ্বালিয়ে ছারখার পেল। মা বাড়ি ছাড়ার 3 বছর পর, সুমিত্রা দেবী চলে যাওয়ার পর রবি ও নিশা ভেবেছিল তাদের জীবনের সবচেয়ে বড় বাধা সরে গেছে। এখন তাদের থামানোর, বকাঝকা করার বা সংস্কারের কথা বলার কেউ নেই। বাড়ির বাতাসে আর ধূপধুনোর গন্ধ নেই, আছে দামি পারফিউম আর মদের গন্ধ। রবির কেরিয়ার চূড়ায় উঠেছিল, কিন্তু সৎ পথে নয়, অসৎ পথে। মায়ের সংস্কার দরজা পেরিয়েই মরে গিয়েছিল। নিশার জীবনও বিলাসিতায় ভরা। যে তৃতীয় ঘর নিয়ে সে শাশুড়িকে বের করে দিয়েছিল, সেটি এখন বার ও পার্টি হল। প্রতি সপ্তাহেতে রাতভর পার্টি। নিশা গর্ব করে বন্ধুদের বলতো, ওই বুড়ি শাশুড়ি গ্রামে চলে গেছে, এখন আমরা নিজের মতো বাঁচি। কিন্তু তারা ভুলে গিয়েছিল পাপের কলস অদৃশ্য, আর তা ফোঁটা ফোঁটা করে পূর্ণ হয়। রবির উচ্চাকাঙ্ক্ষা বেতনে মিটছিল না। দামি গাড়ি, বিদেশ ভ্রমণ, নিশার হীরের গহনা সবই তাকে অন্ধ করে দিল। সে কোম্পানিতে কারচুপি করতে শুরু করলো। প্রথমে ছোটখাটো বিল পাস করা, তারপরে ব্যালেন্স শিটে গরমিল। যখন বুঝলো কেউ ধরছে না, তখন ভয় চলে গেল। শহরের বাইরে গরিব কৃষকদের জমি দখল করলো দুর্নীতিগ্রস্ত অফিসাররা ও গুন্ডাদের নিয়ে। অবৈধ ড্রিম হাউসিং প্রজেক্ট চালু করলো। নিশা শুধু স্ত্রী নয়, অপরাধের সঙ্গী। রবি ভুয়া কোম্পানি খুলে নিশাকে ডিরেক্টর বানালো, সব কালো টাকা লেনদেনের নিশার সই। 3 বছর ধরে কালো টাকা জলের মতো রইল। নবী নিশায় বলতো, টাকা কথা বলে নিশা, আমার কাছে এত টাকা আছে যে কারো মুখ বন্ধ করতে পারি। কিন্তু তারা ভুলে গিয়েছিল সুমিত্রা দেবীর কথা, সময়ের চাকা ঘোরে, আর সেই চাকা ঘুরল। 12ই অক্টোবর ভোর 6টা। রবি নিশা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দরজায় বেল বাজলো। রবি দরজা খুলতে সামনে অর্থনৈতিক অপরাধ দমন শাখা ও পুলিশ, পিছনে মিডিয়ার ক্যামেরা। ইন্সপেক্টর ওয়ারেন্ট দেখিয়ে বলল, মিস্টার রবি দাস, 500 কোটি টাকার তছরূপ জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। রবির পায়ের তলার থেকে মাটি সরে গেল। স্যার, আপনি জানেন না আমি কে? আমি কমিশনারকে ফোন করি। ইন্সপেক্টর ফোন কেড়ে নিলেন। কমিশনার পরে, আগে হাত করা। নিশা ছুটে এসে চিৎকার করলো, এ কি অসভ্যতা, আমার বাড়ি থেকে বের হন। মহিলা কনস্টেবল এগিয়ে এসে নিশার হাত ধরল। ম্যাডাম, আপনিও চলুন, ভুয়া কোম্পানির ডিরেক্টর আপনি, সর্বত্র আপনারই সই। রবি ও নিশাকে টেনে পুলিশ ভ্যানে তোলা হলো। যে পাড়া তাদের পার্টির শব্দ শুনতো, আজ সেই পাড়া তাদের পতনের দৃশ্য দেখলো। সবচেয়ে বড় ধাক্কা তখনই লাগলো যখন ব্যাংকের কর্মকর্তারা সেখানে পৌঁছালেন। তারা বাড়ির প্রধান দরজায় বড় একটা সিল মেরে নোটিশ ঝুলিয়ে দিলেন, এই সম্পত্তি ব্যাংকের দ্বারা জব্দ করা হলো। যে বাড়ির জন্য, সে প্রাইভেসির জন্য তারা নিজেদের বৃদ্ধ মাকে বৃষ্টির রাতে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজ সেই বাড়ি তাদের বাইরে ছুঁড়ে ফেলল। বিধাতার কি নির্মম পরিহাস! মাকে বাড়ি থেকে বের করার ঠিক 3 বছর পর তারাই হলো গৃহহীন। রবি আর নিশাকে জেলে পাঠানো হলো। তাদের সুনাম মাটিতে মিশে গেল। এখন আর বাড়ি আছে না টাকা, এখন সবাই ফোন ধরা বন্ধ করে দিয়েছে। শেষ আশ্রয়ে জামিন। মামলাটি শহরের 17 নম্বর আদালতে উঠল। রবি বাকি থাকা গহনা বিক্রি করে শহরের সবচেয়ে দামি আইনজীবীকে নিয়োগ করলো। আইনজীবী বললেন,
চিন্তা করবে না রবি, এটা শুধু আর্থিক অপরাধ। আমি ইমোশনাল কার্ড খেলবো, বিচারককে বলবো তুমি একজন ভালো মানুষ, ভুল হয়ে গেছে, জামিন হয়ে যাবে। রবি কিছুটা স্বস্তি পেল। তার মনে হলো আইনকে কিনে নেওয়া কঠিন নয়, কিন্তু সে জানতো না যে আদালতে তার শুনানি হবে সেই বিচারকের আসনে কে বসে আছে। নিয়তি তার জাল বিছিয়ে ফেলেছে। অভিযুক্ত প্রস্তুত, আইনজীবী প্রস্তুত, আর বিচারকও প্রস্তুত। বিধাতার কি অদ্ভুত খেলা! এক মা নিজের সন্তানকেই বিচার করতে চলছে। সকাল 11টা, আদালত কক্ষ কোনায় কোনায় পূর্ণ। কালো কোটের ভিড়, মিডিয়া ক্যামেরার ফ্ল্যাশ, দর্শকের ফিসফিস, উত্তেজনায় টান টান পরিবেশ। এটি শহরের সবচেয়ে বড় প্রপার্টি স্ক্যাম, যেখানে শত শত গরিব পরিবার নিঃস্ব হয়েছে। আদালতের বাঁ পাশে কাঠের কাঠগড়ায় দাঁড়িয়ে রবি আর নিশা। যে রবি গতকাল পর্যন্ত এয়ার কন্ডিশন মার্সিডিসে ঘুরতো, আজ ঘামে ভিজে গেছে। মুখে কয়েকদিনের বাড়তি দাড়ি, চোখে ভয়। নিশার দাবি মেকআপ কান্না আর ঘামে ধুয়ে গেছে, তার অহংকার কোথাও উধাও। রবি কাপা হাতে কাঠগড়ায় রিলিংয়ে ধরল। আইনজীবী মিস্টার মিত্রর দিকে চোখে ফিসফিস করে বলল, প্লিজ যেভাবেই হোক আজ জামিন করিয়ে দিন। জেলের রুটি আমার আর সহ্য হচ্ছে না, আর এক রাতও থাকতে পারবো না। যত টাকা লাগে নিন, শুধু আমাকে বের করুন। মিত্রবাবু তাই ঠিক করে আত্মবিশ্বাসী হাসি দিয়ে বললেন, রিল্যাক্স রবি, সব রেডি, শুধু বিচারককে একটু ইমোশনাল করতে হবে। শুনেছি আজ নতুন এক মহিলা বিচারক এসেছে। তিনি নিয়মের ব্যাপারটা কঠোর, কিন্তু শেষ পর্যন্ত তো নারী একটু কান্নাকাটি করলে দয়া করবে। 10 মিনিটেই বের হয়ে যাবে। ঠিক তখনই আদালতের দরজায় দাঁড়ানো দারোয়ান লাঠি মেঝেতে ঠুকিয়ে উচ্চস্বরে ঘোষণা করলো, সাবধান, মাননীয় বিচারক আসছেন। মুহূর্তেই সব শব্দ থেমে গেল। সবাই দাঁড়িয়ে পড়ল। বিচারকের চেম্বারে দরজা খুলল। সেখান থেকে এক মহিলা বেরিয়ে এলেন। তার পদক্ষেপ ধীর, কিন্তু আত্মবিশ্বাস পাহাড় সম। চুল সম্পূর্ণ সাদা, সময় আর সংগ্রামের সাক্ষী। চোখে মোটা চশমা, মুখে বলিরেখা, অভিজ্ঞতার ছাপ। কালো কোটের উপর গম্ভীর বিচারকের গ্রাউন্ড, এক হাতে ফাইল, অন্য হাতে চশমা। তিনি ধীর পায়ে সিঁড়ি বেয়ে বিচারকের আসনে বসলেন। রবি আর নিশা মাথা লজ্জা ও ভয়ে নিচু, তারা মুখ তোলেনি। বিচারক বসে এক চুমুক জল খেলেন, চশমা পরে ফাইল খুললেন। পুরো আদালত নিস্তব্ধ। তারপর মাইক্রোফোন টেনে নিয়ে বললেন, আদালতের কার্যক্রম শুরু করা হোক। অভিযুক্ত রবি দাস ও নিশা দাসকে হাজির করা হোক। এই কণ্ঠস্বর রবির কানে যেন বজ্রপাত হলো। তার হৃদয় স্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। এই তো সেই কণ্ঠ, যে কণ্ঠ তাকে লড়ি শুনিয়েছিল, পরীক্ষার সময় সাহস দিয়েছিল, আর সেই ঝড়ের রাতে বলেছিল, সময় চাকা ঘোরে রবি। রবির শরীর অবশ হয়ে গেল। সে ধীরে ধীরে মাথা তুলল, নিশাও তাকালো। আর সেই মুহূর্তে তাদের পায়ের তলার থেকে যেন মাটি সরে গেল। ন্যায়ের পবিত্র আসনে, কালো গ্রাউনে, হাতে আইনের কলম, তাদের মা সুমিত্রা দেবী। রবির মুখ হা হয়ে রইল, গলা শুকিয়ে কাঠ, চোখে অন্ধকার। নিশা হাত পা ঠান্ডা। তার মনে পড়ে গেল সেই রাত যখন সে এই মহিলার সুটকেস কাদায় ছুঁড়ে ফেলেছিল। রবির মুখ থেকে অস্ফুট সুরে বেরোলো, মা। শব্দটি আদালতের নীরবতায় প্রতিধ্বনিত হলো। মিস্টার মিত্র অবাক হয়ে রবির দিকে তাকালেন। রবির মনে ক্ষীণ আশা জাগলো, মা আমাকে রেখে গলে যাবেন, মা কি ছেলেকে শাস্তি দেন? সেই চোখেই জল নিয়ে তাকালো, করুণার ভিক্ষা চাইতে। কিন্তু সুমিত্রা দেবী তার দিকে তাকালেনও না। তিনি আর রবির মা নন, তিনি এখন বিচারপতি সুমিত্রা দেবী। তিনি চশমা ঠিক করলেন, রবির মুখে নয়। তারপর অপরাধের ফাইলে চোখ রাখলেন। চোখে সেই মমতা নেই, নেই রাগ, আছে শুধু সংবিধান আর আইন। মুখ পাথরের মূর্তির মতো স্থির। তিনি হাতুড়ি তুলে জোরে আঘাত করলেন। সেই শব্দ রবির হৃদয়ে হাতুড়ির মতো লাগলো। সে বুঝে গেল সামনে বসে থাকা নারী তার মা নয়, তার নিয়তি। এরপর রবির আইনজীবী শুরু করলেন, মাই লর্ড, আমার মক্কেল একজন সম্মানিত নাগরিক। এটা ওনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। তার কোনো পূর্ব অপরাধের রেকর্ড নেই। তিনি একজন পারিবারিক মানুষ। তার বৃদ্ধ মাও তার সঙ্গে থাকেন। এই মিথ্যে শুনে আদালতে নিস্তব্ধতা নেমে এলো। রবি কাঁপতে লাগলো। সে ভাবল, এখন মা চিৎকার করবেন, সত্যি বলে দেবেন। সুমিত্রা দেবী চশমা ঠিক করে সোজা রবির চোখের দিকে তাকালেন। তার দৃষ্টি এতটাই তীক্ষ্ণ ছিল যে রবির আত্মা পর্যন্ত কেঁপে উঠল। ডিফেন্স লয়ারকে লক্ষ্য করে সুমিত্রা দেবীর গভীর কণ্ঠ ভেসে এল, আপনি কি যাচাই করেছেন যে অভিযুক্তের মা সত্যি তার সঙ্গে থাকেন? আইনজীবী হকচকিয়ে গেল। ইয়েস মাই লর্ড, উনি উনি এখন তীর্থযাত্রায় গেছেন। সুমিত্রা দেবী গভীর শ্বাস নিলেন। এক মুহূর্তের জন্য ফাইলটি বন্ধ করলেন। তারপর স্থির হয়ে বললেন, আদালত প্রমাণের উপর চলে আইনজীবী মহাশয়, আর প্রমাণ বলছে অভিযুক্ত রবি দাস কোটি কোটি টাকার তছরূপ করেছে। রবি ভেঙে পড়ল। সে আদালতের শৃঙ্খলা ভেঙে চিৎকার করে উঠল, মা, মা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ছেলে, মা। আমি জেলে থাকতে পারবো না, প্লিজ মা কিছু বলো।
নিশাও মেঝেতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, মা আমাদের ভুল হয়ে গেছে, আমাদের বাঁচিয়ে নিন। পুরো আদালত স্তম্ভিত, এ কেমন নাটক, বিচারক আর অভিযুক্তের মধ্যে কি সম্পর্ক? ঠিক তখনই বিচারপতি সুমিত্রা দেবী হাতুড়ি এমন জোরে আঘাত করলো যে তার প্রতিধ্বনি পুরো আদালত কাঁপিয়ে দিল। তিনি দাঁড়িয়ে গেলেন। আজ তার ব্যক্তিত্ব যেন হিমালয়ের থেকে উঁচু মনে হচ্ছিল। কড়া কণ্ঠে তিনি বললেন, মিস্টার রবি দাস, এই আসনে বসে থাকা নারী আপনার মা নন। এই মুহূর্তে আমি কেবল ভারতের সংবিধান ও আইনের প্রতিনিধি। সম্পর্ক আমি বাড়ির দরগোড়াই রেখে এসেছি। এখানে কেবল একজন অভিযুক্ত এবং একজন বিচারক আছেন। রবি হাউমাউ করে কাঁদছিলেন। সুমিত্রা দেবী রায় পড়া শুরু করলেন। তার প্রতিটি শব্দ যেন রবি ও নিশার জীবনের শেষ পেরেক ঠুকে দিচ্ছিল। অপরাধের গুরুত্ব তার বিবেচনা করে এবং এই মর্মে যে অভিযুক্তরা শুধু আইনকেই প্রতারিত করেনি, বরং নিজেদের লোভে শত শত গরিব পরিবারকে নিঃস্ব গৃহহীন করেছে, এই আদালত তাদের সর্বোচ্চ কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত দিচ্ছে। তারপর তিনি ফাইল থেকে চোখ তুলে রবির দিকে তাকালেন এবং বললেন, যে মানুষ নিজের জন্মদাত্রী মাকে ঘরছাড়া করেই সে কখনোই গরিবের ঘরের মূল্য বুঝতে পারে না। যে মমতার হত্যা করেছে তার দয়ার ভিক্ষা চাওয়ার অধিকার নেই। আইন অন্ধ হতে পারে, কিন্তু মায়ের লালন পালন অন্ধ নয়। আজ আইন তোমাকে শাস্তি দিচ্ছে, আর একজন মা হিসেবে আমি তোমাকে আমার ছেলে হওয়ার অধিকার থেকে মুক্ত করছি। আদালতের নীরবতা। অভিযুক্ত রবি ও নিশাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হলো। কোর্ট মুলতবি। হাতুড়ির শব্দ আবারও ধ্বনিত হলো। রায় ঘোষণার পরে সুমিত্রা দেবী নিজের চেম্বারে চলে গেলেন। পুলিশ হাতকড়া পরিয়ে রবি ও নিশাকে নিয়ে যাচ্ছে। রবি বারবার ফিরে তাকাচ্ছে সেই খালি চেয়ারের দিকে, যেখানে কিছুক্ষণ আগেই তার ঈশ্বর আর তার বিচার দুজনেই একসঙ্গে বসেছিলেন। চেম্বারের ভিতরে সুমিত্রা দেবী কালো কোট খুলে রাখলেন। চেয়ারে বসে টেবিলের উপর রাখা জলের গ্লাস তুললেন, আর হাত কাঁপছিল। এখন তিনি তার বিচারক নন, তিনি আবার শুধু একজন মা। তার চোখ থেকে অশ্রুধারা ঝরে পড়ল। তিনি ফুপিয়ে কেঁদে উঠলেন। আজ তিনি ন্যায় প্রতিষ্ঠা করেছেন, কিন্তু সেই ন্যায়ের মূল্য দিতে হয়েছে নিজের সন্তানকে কারাগারে পাঠিয়ে। বাইরে বৃষ্টি নামলো ঠিক সেই দিনের মতো, যেদিন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের বৃষ্টিতে যেন সব ময়লা ধুয়ে গেল। তিনি জানালার কাছে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, তোর অহংকার ভেঙেছে রবি, কিন্তু আজ আমার হৃদয়ও ভেঙে গেল। তবুও তৃপ্তি আছে, ন্যায়ের জয় হয়েছে। মানুষ তার কর্ম থেকে পালাতে পারে না। কর্মের হিসাব একদিন না একদিন ঠিকই চুকাতে হয়। যখন একজন মাকে বাধ্য হয়ে দুর্গা বা কালী হতে হয়, তখন তিনি শুধু অসুর দমন করেন না, নিজের অংশকেও বিসর্জন দিতে পিছু পা হন না। ন্যায়ের চেয়ে বড় কোনো সম্পর্ক নেই। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শকুন্তলা দেবী তার বৌমাকে বললেন, বৌমা তুমি যখন কাপড় ধুচ্ছ তখন আমার কাপড়গুলো মেশিনে দিয়ে দাও, মেশিনে খুব ভালোভাবে ধোয়া যায়। এই শীতে আমার হাত ফুলে যায়। এ কথা শুনেই বৌমার আগে লাল হয়ে উঠল। বুড়ি, তোর সাহস এত, আমাকে কাপড় ধুতে বলছিস? আমি কি তোর চাকরানি? এই বলে সে শাশুড়ির চুল ধরে জোরে টেনে ধাক্কা দিল। শকুন্তলা দেবীর মাথা গিয়ে দেওয়ালে ঠোকে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি কোনো রকমে দেওয়ালের ভর দিয়ে নিজের ঘরে চলে গেলেন এবং বিছানায় অসহায়ের মতো লুটিয়ে পড়লেন। কখন যে তার চোখ লেগে গিয়েছিল তিনি বুঝতেই পারেনি। 2 ঘন্টা পর তার ঘুম ভাঙল। তিনি বুঝলেন কপাল ফুলে গেছে, অসহ্য ব্যথা করছে, প্রচণ্ড ক্ষুধাও লেগেছে। ধীরে ধীরে উঠে তিনি বৌমার কাছে গিয়ে বললেন, বৌমা খুব খিদে পেয়েছে, একটু খাবার দাও। গত রাত থেকে কিছু খাইনি, খুব দুর্বল লাগছে। বৌমা রান্নাঘর থেকে একটি বাসি শুকনো রুটি এনে মাটিতে ছুঁড়ে ফেলে বলল, এই নাও বুড়ি, এটাই খাও। তারপর গিয়ে বাসন মাজো, সিঙ্কে বাসন ভরে আছে। ক্ষুধা এতটাই তীব্র ছিল যে শকুন্তলা দেবী যা পেতেন তাই খেতেন। তাড়াতাড়ি মাটি থেকে রুটিটা তুলে নিজের ঘরে চলে গেলেন। রুটি এত শুকিয়ে শক্ত হয়ে গিয়েছিল যে খাওয়া যাচ্ছিল না। তিনি একটু জল নিয়ে রুটিটা তাতে ভিজিয়ে নরম করলেন, তারপর জল থেকে তুলে ধীরে ধীরে খেতে লাগলেন। এভাবেই কাটছিল তার দিন। 2-3 দিন একবার একটা দুটো রুটি ছুঁড়ে দেওয়া হতো। 2-3 দিনে একবার বা একটা দুটো রুটি ছুঁড়ে দেওয়া হতো। তিনি সেগুলো তুলে জলে ভিজিয়ে খেতেন। শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছিল, শুকিয়ে কাটার মতো হয়ে গিয়েছিলেন। একদিন বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলেন, তার বৌমা এমন ব্যবহার করবে তা কখনো কল্পনাও করেনি। স্বামীর মৃত্যুর এখনো মাত্র 3 মাস হয়েছে, এই শোকও কাটেনি, মনের বেদনা কমেনি, আর আজ সেই বৌমার হাতেই এই অপমান। চোখ থেকে অশ্রুধারা বইতে থাকলো, হৃদয় যেন ঝড় বইছে।
চোখ থেকে অশ্রুধারা বইতেই থাকলো, হৃদয়ে যেন ঝড় বয়েছে। এত কষ্ট যদি কোনো পাহাড় পেত তবে সেও টুকরো টুকরো হয়ে যেত। এই দিনটা কি দেখা বাকি ছিল? ছেলেও স্ত্রীর পক্ষ নিল। এত আদরে বৌমাকে ঘরে এনেছিলেন, আজ তার হাতেই মার খেলেন। আর ছেলে কিছুই বলল না। তিনি মনে মনে বললেন, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? তোমার বদলে আমি চলে গেলে আজ এই দিন দেখতে হতো না। স্বামী দীনেশবাবুকে স্মরণ করে তিনি আরও বেশি কাঁদতে লাগলেন। শকুন্তলা দেবী ভাবতে লাগলেন, যখন তিনি এই বাড়িতে বউ হয়ে এসেছিলেন তখন কি ছিল? একটা ছোট্ট মাটির কাঁচা ঘর। দিন রাত পরিশ্রম করেছেন, শ্বশুর শাশুড়ির সেবা করেছেন এক পায়ে দাঁড়িয়ে। বহু বছর সন্তান হয়নি, কত মন্দিরে গেছেন, কত প্রার্থনা করেছেন, অবশেষে বিয়ের 10 বছর পর জন্ম হলো প্রভাতের। কত আদরে যত্নে বড় করেছেন তাকে, নিজের সুখ বিসর্জন দিয়ে তার জীবন গড়েছেন। পড়াশোনা শিখিয়ে আজ সে ভালো পদে, ভালো কোম্পানিতে কাজ করে। আর আজ সেই ছেলের কাছে মায়ের দুবেলার রুটিও বোঝা হয়ে গেছে। সারা রাত তিনি কেঁদে কাটালেন, তার চোখ ফুলে উঠেছিল। দুপুর থেকে রাত, রাত থেকে সকাল হয়ে গেল, তবুও ছেলে বৌমা কেউ একবারও খোঁজ নিতে এলো না। এই অবহেলাই তাকে আরও বেশি কষ্ট দিল। অবশেষে তিনি চোখ মুছে উঠে দাঁড়ালেন এবং একটা ব্যাগ নিয়ে কিছু কাপড়, জমি ঘরের কাগজপত্র আর যত গহনা ছিল সব ব্যাগে ভরলেন। তারপর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন। বেরোনোর সময় ছেলে বৌমা কেউ তাকে আটকানোর চেষ্টাও করলো না। বাড়ি ছেড়ে বেরোলেও তার মনে নানান দোটানা। বউ হয়ে আসার পর কখনো এইভাবে ব্যাগ নিয়ে বাপের বাড়ি যায়নি। সংসারের দায়িত্ব তাকে এমনভাবে বেঁধে রেখেছিল যে এমন পরিস্থিতি কখনো আসেনি। শুধু এক রাতের জন্য স্বামী দীনেশবাবুর সঙ্গে বাপের বাড়ি গিয়েছিলেন, কখনো সখনো। আজ বহু সাহস সঞ্চয় করে দাদার বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন। দরজা খুললেন তার ভাই গোপাল দত্ত। পেশায় তিনি একজন উকিল। বোনকে হঠাৎ দেখে তিনি অবাক হয়ে বললেন, আরে শকুন্তলা, হঠাৎ এইভাবে? তুমি একা এসেছো, সঙ্গে কেউ নেই? তোর ছেলে আসেনি? সব ঠিকঠাক তো? এই সময় ভিতর থেকে বৌদি বেরিয়ে এলেন। ননদকে দেখে তিনি খুব খুশি হলেন। আরে দিদি, আপনাকে দেখে কত ভালো লাগছে, ভেতরে আসুন না, দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ হ্যাঁ বোন, ভেতরে এসো, দাদাও বললেন। শকুন্তলা দেবী নিজের ব্যাগ একপাশে রেখে সোফায় বসে পড়লেন। বৌদি তাকে জল খাওয়ালেন, তারপর খাওয়ার আনতে গেলেন। শকুন্তলা দেবীর মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। দাদা তাকে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, শকুন্তলা, কি হয়েছে? তোমাকে কখনো এইভাবে আসতে দেখিনি। এত জিনিসপত্র নিয়েও আসনি, সব ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? শকুন্তলা দেবী ধীর গলায় বললেন, না না, তেমন কিছু নয়। তুমি তো জানোই দীনেশবাবু চলে যাওয়ার পর খুব কষ্টে নিজেকে সামলেছি। উনি থাকলে বাড়িতে কোনোদিনও মন খারাপ থাকতো না, সব সময় কিছু না কিছু করতেন, তাই মন ভালো থাকতো। কিন্তু এখন যেন বাড়িতে সবসময় শোকের ছায়া। কাজ তো সব হয়ে যায়, কিন্তু সেই আগের মতো আর ভালো লাগে না। তাই ভাবলাম কয়েকদিন এখানেই থেকে যাই। খুব ভালো করেছো বোন, এটাই তোমার বাড়ি, যতদিন ইচ্ছে থাকবে, দাদা বললেন। এমন সময় বৌদি খাবার নিয়ে এলেন। শকুন্তলা দেবী খেয়ে নিজের ঘরে চলে গেলেন। ব্যাগ গুছিয়ে রেখে বিছানায় বসে পড়লেন। কিছুক্ষণ চিন্তায় ডুবে থেকে শুয়ে পড়লেন। কিন্তু বৌমার আচরণ বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। সে দৃশ্য ভুলতে চাইছিলেন, কিন্তু বারবার মনে পড়ে যাচ্ছিল, যেন সেই দৃশ্য তার হৃদয়ে শত শত আঘাত করেছে। কাউকে কিছু বলতেন না, শুধু ভিতরে ভিতরে কষ্ট পেতেন। চোখে জল এলে মুছে ফেলতেন। তার ঘুমও উড়ে গিয়েছিল। জোর করে চোখ বন্ধ করতেন, আবার খুলে ফেলতেন। গভীর রাতে কোনো রকমের ঘুম আসত। পরদিন সকালে জলখাবার নিয়ে তিনি ভাবলেন, হয়তো আজ ছেলে বৌমা নাতি নাতনি এসে তাকে নিয়ে যাবেন। তিনি অপেক্ষা করতে লাগলেন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কেউ এলো না। রাত হয়ে গেল। খাবার দাবার করে আবার বিছানায় শুয়ে পড়লেন। চিন্তা করতে করতে ঘুমিয়েও পড়লেন। এভাবেই 15 দিন কেটে গেল। ওদিকে ছেলে বৌমা ভাবছিল, বুড়ি গেছে, ভালোই হয়েছে, কোথায় যাবে, দাদার বাড়ি গেছে, কিছুদিন পর নিজেই ফিরে আসবে। মা সব কিছু শেষ পর্যন্ত আমাদের নামেই করবে। এইদিকে ভাই গোপালবাবু বোনের জন্য চিন্তিত হয়ে পড়লেন। স্ত্রীকেও বিষয়টি জানালেন। বৌদিও উদ্বেগ প্রকাশ করলেন। গোপালবাবু খুবই সৎ মানুষ ছিলেন। একদিন তিনি শকুন্তলাকে জিজ্ঞেস করলেন, আসলে ব্যাপারটা কি বোন? নিজের দাদাকে না বললে তোমার কষ্ট কিভাবে দূর করব? আমি জানি তুমি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছ। এই কথা শুনে শকুন্তলা দেবী দাদার কাঁধে মাথা রেখে কেঁদে ফেললেন এবং সব ঘটনা খুলে বললেন। গোপালবাবু সান্ত্বনা দিয়ে বললেন, যতদিন তোর ভাই বেঁচে আছে তোর কোনো দুশ্চিন্তা নেই। শকুন্তলা দেবীর বাড়ি আর জমির কাগজপত্র দাদাকে দেখালেন। কয়েকদিনের মধ্যে গোপালবাবু সব আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে বাড়ির জমি এক বেলজেটের কাছে বিক্রি করে দিলেন।
যেখানে ফ্ল্যাট তৈরি হবে। বাড়ির জমি বিক্রির টাকা নিজের বাড়ির কাছেই একটি ছোট্ট বাড়ি শকুন্তলা দেবীর নামে কিনে দিলেন। বাকি টাকা ব্যাংকে তার নামে জমা রাখলেন। তার মৃত্যুর পর সেই টাকা পাশের একটি বৃদ্ধাশ্রমে দান করা হবে। এদিকে ছেলে বৌমার কাছে কোর্ট থেকে বাড়ি খালি করার নোটিশ পৌঁছালো। নোটিশ পেয়ে তাদের পায়ের তলার থেকে যেন মাটি সরে গেল, মুখের রং উড়ে গেল। তাড়াহুড়ো করে তারা মায়ের কাছে এসে পড়ল। দুজনেই মার পায়ে পড়ে কাঁদতে লাগলো। মা, আমাদের ক্ষমা করে দাও, এমন করো না, আর কখনো এমন ভুল হবে না, আমরা সবাই একসাথে থাকবো। বৌমাও পায়ে পড়ে বলল, মা আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সেবা করব। শকুন্তলা দেবী দৃঢ় কণ্ঠে বললেন, তোমার বাবা সব আমার নামে করে গিয়েছিলেন, তাই আজ আমি দাঁড়িয়ে আছি, নইলে তোমরা তো আমাকে বেঁচে থাকতেই মেরে ফেলতে। যখন আমার কথা শোনোনি, তখন আজ আমি কেন তোমাদের কথা শুনবো? একজন মা হয়তো তোমাদের ক্ষমা করতে পারে, কিন্তু এই বিধবা বুড়ি নারী কখনোই ক্ষমা করবে না। তোমরা এত কষ্ট, এত আঘাত দিয়েছো যে মোমের মতো এই হৃদয়ে আজ পাথর হয়ে গেছে। যে যন্ত্রণা আমি সহ্য করেছি তার প্রতিদান তোমরা কোনোদিনই দিতে পারবে না। এটাই তোমাদের শাস্তি। এখন যেখানে খুশি গিয়ে থাকো, আমার তাতে কিছু যায় আসে না। জীবনের বাকি সময় আমি শান্তিতে সুখে কাটাতে চাই। এই বলে শকুন্তলা দেবী নিজের নতুন বাড়িতে চলে গেলেন। ছেলে বৌমা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বন্ধুরা, এই গল্প সম্পর্কে আপনারা কি বলবেন? শকুন্তলা দেবী কি ঠিক করেছেন না ভুল? কমেন্ট করে অবশ্যই জানান। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না। নতুন গল্প নিয়ে আবারও দেখা হবে।